ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞানের 1 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্স। 1-এর আইতে সূচিচিত্র ক্যামেরার সাহায্যে দেখা যায় প্রতিকৃতি। 2 বস্তুকে আলোক উৎসের কাছে নিয়ে গেলে ছায়ার আকার ছোট হবে। 3 পরিবেশ বান্ধব শক্তি নয় জীবাশ্ম শক্তি। 4 আকাশের রামধনু আসলে সূর্যের সাদা আলোর বিচ্ছুরণ। 5 পশ্চিমবঙ্গে বায়ুকল দেখা যায় বকখালিতে। 2 আছে শূন্যস্থান পূরণ করো। আইতে বলেছে ইলেকট্রিক কলিং বেলে তড়িৎচুম্বক ব্যবহার করা হয়। 2 সিনেমার পর্দায় আলোর বিক্ষিপ্ত প্রতিফলন দেখা যায়। 3 দুইটি সমমেরু চুম্বক পরস্পরকে বিকর্ষণ করে। 4 পৃথিবীর সমস্ত শক্তির মূল উৎস সূর্য। 5 ফিউজ তার খুব কম উষ্ণতায় গলে যায়। 3 আইতে বলেছে একটি চৌম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 0.5 মিটার হলে চৌম্বকটির চৌম্বক দৈর্ঘ্য কত হবে? 0.5 × 0.86 মানে 0.43 মিটার। 2 বলেছে দুই সেলের ব্যাটারিকে প্রতীকের সাহায্যে দেখাও। এই যে দুটি সেলের ব্যাটারি, এই যে এইভাবে, এই ছবিটা, এটা এইভাবে দেখিয়ে দেবে। 3 দিয়েছে অভিসারী আলোকরশ্মি গুচ্ছের একটি রেখাচিত্র অঙ্কন করো। বইয়ের 18 পাতায় আছে এই যে অভিসারী আলোকরশ্মি গুচ্ছ, এই ছবিটা আঁকবে, অভিসারী আলোকরশ্মি গুচ্ছ। 4 দিয়েছে আয়নার সামনে দাঁড়ালে কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? আয়নায় গঠিত প্রতিবিম্ব সমশীর্ষ হয়। তাহলে আয়নায় গঠিত প্রতিবিম্ব সমশীর্ষ হয়। আর এটা অসৎ প্রতিবিম্ব হয়। 5 বলেছে প্রাইমারি সেলে কোন শক্তিতে রূপান্তরিত হয়? প্রাইমারি সেলের আরেকটা নাম হচ্ছে ডিসপোজেবল সেল। এখানে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। 7 দিয়েছে চৌম্বক ক্ষেত্র কাকে বলে? এই উত্তরটা লিখবে যে একটি চুম্বকের চারধারে যে স্থান জুড়ে ওই চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম কাজ করে তাকে ওই চুম্বকে চৌম্বক ক্ষেত্র বলে। এটা আছে বইয়ের 42 পাতায়। আচ্ছা, এবার 4 আসি। 4 আইতে দিয়েছে নিয়মিত আর বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য লেখো। আচ্ছা, আগে নিয়মিত প্রতিফলন বলছি। প্রতিফলক তল মসৃণ হওয়া প্রয়োজন। 1 2 প্রতিফলিত রশ্মিগুলো নির্দিষ্ট দিকে যায়। 3 উৎসের প্রতিবিম্ব গঠিত হয়। 4 প্রতিফলককে ঘুরিয়ে ইচ্ছামতো প্রতিফলিত রশ্মিগুচ্ছের দিক পরিবর্তন করা যায়। 5 প্রতিফলিত রশ্মি বরাবর প্রতিফলকের দিকে তাকালে সেটি চকচকে দেখায়। 6 আপতিত রশ্মিগুচ্ছ সমান্তরাল হলে প্রতিফলিত রশ্মিগুচ্ছ সমান্তরাল হয়। উদাহরণ হচ্ছে আয়না, চকচকে স্টিলের থালা। আর বিক্ষিপ্ত প্রতিফলনে 1 হচ্ছে প্রতিফলক তল অমসৃণ হওয়া প্রয়োজন। 2 প্রতিফলিত রশ্মিগুলি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। 3 উৎসের প্রতিবিম্ব গঠিত হয় না। 4 প্রতিফলককে ঘুরিয়ে ইচ্ছামতো প্রতিফলিত রশ্মিগুচ্ছের দিক পরিবর্তন করা যায় না। 5 প্রতিফলিত রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে এবং তার কম অংশই আমাদের চোখে আসে, সেই জন্য প্রতিফলককে উজ্জ্বল দেখায় না, বস্তু দৃশ্যমান হয়। 6 আপতিত রশ্মিগুচ্ছ সমান্তরাল হলেও প্রতিফলিত রশ্মিগুচ্ছ সমান্তরাল হয় না। উদাহরণ হচ্ছে সিনেমার পর্দা, ঘষা কাঁচ ইত্যাদিতে বিক্ষিপ্ত প্রতিফলন হয়। 2 দিয়েছে চৌম্বকত্বকে পদার্থের ভৌত ধর্ম বলা হয় কেন? চৌম্বকত্বকে পদার্থের ভৌত ধর্ম বলা হয় কেন? চৌম্বক পদার্থকে সহজে ঘর্ষণের মাধ্যমে বা তড়িৎ প্রবাহ চালনা করে চুম্বকে পরিণত করা যায়। একইভাবে তাপ প্রয়োগ বা আঘাতের ফলে সেই চৌম্বক পদার্থকে বিচুম্বকিত করা যায়। এই জন্য পদার্থের ভর, আয়তন, আকার, বর্ণ ইত্যাদির কোনো পরিবর্তন হয় না, তাই চুম্বকত্বকে পদার্থের ভৌত ধর্ম বলা হয়। 3 বলেছে বর্ণালী কাকে বলে? বর্ণালী কাকে বলে লিখবে সাদা বা যৌগিক আলোর বিচ্ছুরণের ফলে বিভিন্ন বর্ণযুক্ত যে আলোর পটি পাওয়া যায় তাকে বর্ণালী বলে, যেমন রংধনু, প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর বিচ্ছুরণের ফলে গঠিত বর্ণালী ইত্যাদি। 4 রয়েছে নির্জল কোষ কি? লিখবে টর্চের ভেতরে যে ব্যাটারি থাকে তাকেই নির্জল কোষ বলা হয়ে থাকে। টর্চের ভেতরে যে ব্যাটারি থাকে তাকেই নির্জল কোষ বা ড্রাই সেল বলে। আচ্ছা, 5 চলে আসি। 5 আইতে বলেছে অণুচুম্বক কি আর চৌম্বক আবেশ কাকে বলে? আচ্ছা, অণুচুম্বক লিখবে বিজ্ঞানী ওয়েবারের মতে চৌম্বক পদার্থের প্রতিটা অণুই হলো এক একটি স্বয়ংসম্পূর্ণ চুম্বক। তাহলে বিজ্ঞানী ওয়েবারের মতে
চৌম্বক পদার্থের প্রতিটা অণুই হলো এক একটা স্বয়ংসম্পূর্ণ চুম্বক, ওই রকম চুম্বককে অণুচুম্বক বলে। ওর সাথে আছে চৌম্বক আবেশ কাকে বলে? লিখবে কোন চৌম্বক পদার্থকে একটি চুম্বকের খুব কাছে আনলে বা চুম্বকের সঙ্গে স্পর্শ করলে চৌম্বক পদার্থটি সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়, এই ঘটনাকে চৌম্বক আবেশ বলে। 5-2 বলেছে লঘু থেকে ঘন মাধ্যমে আর ঘন থেকে লঘু মাধ্যমে আলোক রশ্মির প্রতিসরণের ঘটনা চিত্রের মাধ্যমে দেখাও। আচ্ছা, লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে আলোর প্রতিসরণের এই ছবিটা দেবে, আর ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে আলোর প্রতিসরণের এই ছবিটা দিয়ে দেবে। এটা হচ্ছে ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যম থেকে, এই ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে আলোর প্রতিসরণের চিত্র, আর এটা হচ্ছে লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে আলোর প্রতিসরণের চিত্র। অথবা বলেছে একটা বদ্ধ বর্তনী রেখাচিত্র অঙ্কন করো যেখানে আছে একটা ব্যাটারি, একটা বৈদ্যুতিক বাতি আর একটা সুইচ এবং তার। আচ্ছা, এইভাবে ছবি একটা আঁকবে, এটা হচ্ছে ব্যাটারি, এটা হলো সুইচ, এটা তার, এটা বাল্ব। তিনেতে দিয়েছে ফিউজ তার কি, বর্তনীতে এটি কেন ব্যবহার করা হয়? লিখবে যে কোনো বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য ফিউজ তার ব্যবহার করা হয়। এই ফিউজের মধ্য দিয়ে তড়িৎ ওই সার্কিটে প্রবেশ করে। ফিউজ তার খুব কম উষ্ণতায় গলে যায়, ফলে কোনো কারণে খুব বেশি পরিমাণ তড়িৎ এসে পড়লে ফিউজ তার খুব উত্তপ্ত হয়ে ওঠে ও গলে যায়, ফলে বর্তনী ছিন্ন হয়ে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায়, তাই সার্কিটের কোনো ক্ষতি হয় না, ফিউজ তার আবার পাল্টে দেওয়া যায়। অথবা দিয়েছে এলইডি কি আর এলইডি ব্যবহারের সুবিধাগুলি লেখো। এলইডির পুরো কথা হচ্ছে লাইট এমিটিং ডায়োড। এটি একটি ইলেকট্রনিক বস্তু যা সামান্য তড়িতেই আলো দেয়, এতে কোনো ফিলামেন্ট থাকে না। এর ধনাত্মক প্রান্তটা বড়, ঋণাত্মক প্রান্তটা ছোট হয়। একটা এলইডি 20 বছরেও নষ্ট হয় না। বাজারে নানা রঙের আলো নিঃসরণকারী এলইডি কিনতে পাওয়া যায়। এবারে আসি লাইফ সায়েন্সে। একের আইতে বলেছে পত্রফলকের একটি কাজ লেখো। পত্রফলকের একটা কাজ হচ্ছে পত্রফলকে ক্লোরোফিল থাকায় খাদ্য তৈরি করতে পারে, তাই পাতাকে গাছের রান্নাঘর বলে। এছাড়া আছে পত্রফলকে থাকা পত্ররন্ধ্র জলীয় বাষ্প ত্যাগ ও গ্যাসীয় পদার্থের বিনিময়ে সাহায্য করে, বা পত্রফলকে অবস্থিত শিরার মাধ্যমে জল ও খনিজ লবণ উৎপন্ন খাদ্য সমস্ত পাতায় ছড়িয়ে পড়ে। তো যে কোনো একটা লিখে দেবে। 2 দিয়েছে জেকবসন অর্গান কোন প্রাণীর বিশেষ অঙ্গ? এটা সাপের বিশেষ অঙ্গ। আর বলেছে এটা কেন সাপের এটা বিশেষ অঙ্গ কেন? এই যে সাপের মুখের মধ্যে উপরের তালুতে জেকবসন অর্গান নামে এক বিশেষ অঙ্গ থাকে। জেকবসন সাপ মুখের মধ্যে তালুতে থাকা জেকবসন অর্গান নামক বিশেষ অঙ্গে জিভ ঠেকায় এবং বিভিন্ন উদ্বায়ী যৌগের অণু যেগুলো জিভে আটকে যায় সেই অণুগুলো সাপের মস্তিষ্কে উদ্দীপনা সৃষ্টি করে। এর ফলে সাপ তার চারপাশের পরিবেশ সম্পর্কে বুঝতে পারে। তাহলে জেকবসন অর্গান হচ্ছে কোন প্রাণীর বিশেষ অঙ্গ? সাপের বিশেষ অঙ্গ। কেন না বাহ্যিক পরিবেশের উদ্দীপনা বা চারপাশের পরিবেশ সম্পর্কে বুঝতে জেকবসন অর্গান সাপকে সাহায্য করে। এটা যেহেতু 1 নম্বরে, এতটা লেখার দরকার নেই। তাহলে জেকবসন অর্গান হচ্ছে সাপের বিশেষ অঙ্গ, আর লিখবে চারপাশের পরিবেশ সম্পর্কে বুঝতে জেকবসন অর্গান সাপকে সাহায্য করে। 3 বলেছে গাছের গুড়ি থেকে পরিবেশ দূষিত হয় কিনা কিভাবে বুঝবে? এই উত্তরটা লিখবে যে অনেক বৃক্ষ জাতীয় গাছের কাণ্ডের গায়ে লাইকেন জন্মায়। বাতাস দূষণ মুক্ত থাকলে লাইকেনের রং সবুজ থাকে, কিন্তু বাতাস দূষিত হলে লাইকেনের রং বাদামি হয়ে যায়। এইভাবে গাছের গুড়ির গায়ে লাইকেনের রং দেখে পরিবেশ দূষিত কিনা বোঝা যায়। 4 দিয়েছে ওআরএস এর সম্পূর্ণ নাম, এটা বইয়ে 224 পাতায় আছে, ওরাল রিহাইড্রেশন সলিউশন। 5 দিয়েছে পাখির দ্বারা পরাগ মিলন হয় এমন দুটি উদ্ভিদের নাম লেখো, উদাহরণ দাও। পাখির দ্বারা পরাগ মিলন হয় বিগোনিয়া, পলাশ, শিমুল, মাদার প্রভৃতি গাছে পাখির দ্বারা পরাগ মিলন হয়। 6 দিয়েছে অস্থানিক মূল কাকে বলে, উদাহরণ দাও। এখান থেকে বলবে যে সকল গাছের কোনো প্রধান মূল নেই তাদের কাণ্ডের গোড়া থেকে অনেকগুলো মূল একসঙ্গে গোছা হয়ে বের হয়। কখনো কখনো পাতা বা কাণ্ড থেকেও মূল বের হয়, এরকম মূলকে অস্থানিক মূল বলে। ধান, পাথরকুচি বা ঘাসে এই ধরনের মূল দেখা যায়।
দুইতে আছে শূন্যস্থান পূরণ করো। আই হবে মূলের ডগা টুপির মতো অংশটি হলো মূলাত্র। 2 ফুলের ডিম্বাশয় অংশ ফলে আর ডিম্বক অংশ বীজে পরিণত হয়। 3 বদ্ধ নর্দমা বা সেপটিক ট্যাঙ্কে যে বিষাক্ত গ্যাস জমে থাকে তা হলো হাইড্রোজেন সালফাইড বা H2S। 4 একটি গুচ্ছিত ফলের উদাহরণ হলো আতা। 5 মানুষের জন্য উপকারী একটি পোকার নাম রেশম কীট। 6 পতঙ্গের দেহস্থিত নাইট্রোজেন ঘটিত উপাদান সংগ্রহ করে কলসপত্রী পাতা। 3 আয়তে আছে একটি আদর্শ মূলের কয়টি অংশ কি কি? একটি আদর্শ মূলের 4টি অংশ, স্থায়ী অঞ্চল, মূলরম অঞ্চল, বর্ধনশীল অঞ্চল আর মূলাত্র অঞ্চল। 2 বলেছে ফেরোমন। ফেরোমন কি? এটা আছে বইয়ে 214 পাতায়। লিখবে একটি উদ্বায়ী রাসায়নিক পদার্থ হচ্ছে ফেরোমন। জীবজগতে পোকামাকড়, হাতি, বাঘ সহ অন্যান্য তৃণভোজী ও মাংসাশী প্রাণীদের প্রজননে বিভিন্ন ধরনের ফেরোমন মানে সাহায্য করে আর কি। এটা হচ্ছে ফেরোমন হলো উদ্বায়ী এক ধরনের রাসায়নিক পদার্থ। এর সাথে আছে এঁচড়কে কেন যৌগিক ফল বলা হয়? এটা আছে বইয়ে 201 পাতায়। লিখবে এঁচড়ের একটা বোটা এবং তার উপরে অনেকগুলি অংশগুলোকে আলাদা করা যায় না এবং প্রতিটি অংশে একটা করে বীজ থাকে, এই জন্য এঁচড়কে যৌগিক ফল বলা হয়। 3 রয়েছে একটি আদর্শ ফুলের পুংকেশর এবং গর্ভকেশরের বিভিন্ন অংশের নামগুলি লেখো। পুংকেশরের চক্রের বিভিন্ন অংশগুলো হচ্ছে একগুচ্ছ পুংকেশর, পুংদণ্ড। আর গর্ভকেশরের হচ্ছে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, ডিম্বাশয়। চারেতে আসি। 4 আয়তে দিয়েছে মৃদভেদী আর মৃদবর্তী অঙ্কুরোদ্গমের পার্থক্য লেখো। মৃদভেদী আর মৃদবর্তী। মৃদবর্তীটা আগে বলছে এক হচ্ছে বীজের বীজপত্র মাটির মধ্যে থাকে। 2 বীজপত্রাবকাণ্ড অপেক্ষা বীজপত্রাধিকাণ্ড দ্রুত বৃদ্ধি পায়। বীজপত্র থেকে বীজত্বক খসে পড়ে না। ভ্রূণমুকুল ও ভ্রূণমূলের বৃদ্ধির হার সমান, উদাহরণ ছোলা, ধান, গম। আর মৃদভেদী হচ্ছে এক হলো বীজের বীজপত্র মাটির ওপরে উঠে আসে। বীজপত্রাধিকাণ্ড অপেক্ষা বীজপত্রাবকাণ্ড দ্রুত বৃদ্ধি পায়। বীজপত্র থেকে বীজত্বক খসে পড়ে। প্রাথমিকভাবে ভ্রূণমুকুলের তুলনায় ভ্রূণমূলের বৃদ্ধির হার বেশি, উদাহরণ হচ্ছে তেঁতুল, কুমড়ো প্রভৃতি। 2 নম্বর যে পার্থক্য দিয়েছে স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগের পার্থক্য লেখো। স্বপরাগযোগ লিখবে যে বাহক নির্ভরশীল নয়, পরাগরেণুর অপচয় কম হয়, নতুন বৈশিষ্ট্যের সন্নিবেশ ঘটে না। আর প্রক্রিয়ার এটি একটি অধিকতর নিশ্চিত প্রক্রিয়া, উদাহরণ হচ্ছে সর্ষে, কুমড়ো, মূলো। আর ইতর পরাগযোগ হচ্ছে বাহক সম্পূর্ণভাবে বাহক নির্ভরশীল, পরাগরেণুর অপচয় বেশি হয়, নতুন বৈশিষ্ট্যের সন্নিবেশ ঘটে। আর এটি একটি অনিশ্চিত প্রক্রিয়া, আর উদাহরণ হচ্ছে আতা, আকন্দ, চাঁপা, সূর্যমুখী প্রভৃতি উদ্ভিদ। 3 দিয়েছে ব্যাপন এবং অভিস্রবণের পার্থক্য লেখো। ব্যাপন হচ্ছে সংশ্লিষ্ট দ্রবণের সীমাবদ্ধতা নেই, দ্রবণের প্রকৃতি ভিন্ন হলেও ব্যাপন হতে পারে। আর অর্ধভেদ্য পর্দার প্রয়োজনীয়তা নেই। সঞ্চরণশীল অণু দ্রাব্য এবং দ্রাবক উভয়ই। আর সঞ্চারণের অভিমুখ হচ্ছে অধিক ঘনত্বের অঞ্চল থেকে লঘু ঘনত্বের অঞ্চলের দিকে যায়। আর অভিস্রবণ হচ্ছে অভিস্রবণের সংশ্লিষ্ট দ্রবণের সীমাবদ্ধতা আছে, কেবলমাত্র 2টি তরল দ্রবণে অভিস্রবণ ঘটে, অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়। সঞ্চারণশীল অণু হচ্ছে কেবলমাত্র দ্রাবক অণু, আর লঘু ঘনত্বের অঞ্চল থেকে অধিক ঘনত্বের অঞ্চলের দিকে সঞ্চারণ হয়। 4 দিয়েছে একক পত্র এবং যৌগিক পত্রের পার্থক্য লেখো। লিখবে একক পত্র হচ্ছে অখণ্ড বা আংশিক খণ্ডিত পত্রফলক বর্তমান। পত্রফলকের কক্ষে কাক্ষিক মুকুল থাকে, উদাহরণ আম পাতা। যৌগিক পত্র হচ্ছে ফলকটি গভীরভাবে খণ্ডিত হয়ে 2 বা তার বেশি পত্রক গঠন করে। পত্রকগুলি অক্ষের দুপাশে অথবা শীর্ষে যুক্ত থাকে। যৌগিক পত্রের কক্ষে কাক্ষিক মুকুল থাকলেও পত্রকের কক্ষে কাক্ষিক মুকুল উৎপন্ন হয় না, যেমন তেঁতুল পাতা। 5 আয়তে দিয়েছে একটা চিহ্নিত চিত্র অঙ্কন করে আমের গঠনের বিভিন্ন অংশগুলো দেখাও। তো এই ছবিটা গোটাটাই আঁকবে। প্রথমে পুরো আমটা আঁকবে, তারপরে কাটা অংশ এইভাবে লম্বচ্ছেদ করে এই অংশগুলো দেখিয়ে দেবে। আর তার সাথে আছে একটা আদর্শ পাতা চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলো দেখাও। এই আদর্শ পাতা, এই জবা পাতার এই ছবিটা এঁকে এই বিভিন্ন অংশগুলো যেভাবে দেখানো আছে দেখিয়ে দেবে।